বরিশাল এবং ঢাকা নৌপথে একের পর এক দুর্ঘটনার কথা আমরা কিন্তু দেখছি, জানছি। হ্যাঁ, এবং স্বাধীনতার অনেকটা সময় পেরিয়ে গেল, এখনও কেন আসলে এই জায়গাটাকে এখনো পর্যন্ত নিরাপদ করা যায়নি, এবং এতে করে কিন্তু সাধারণ মানুষ যারা রয়েছেন তারা কিন্তু দুর্ঘটনার শিকার হচ্ছেন, নিহত হচ্ছেন, আহত হচ্ছেন, প্রাণহানি ঘটছে। ধন্যবাদ। আমাদের নৌপথকে আমরা যদি নিরাপদ করতে চাই, আমাদের আসলে চারটা দিকে দৃষ্টি দিতে হবে। একটা হলো নৌযান। আপনার নৌযানটা যে ডিজাইন, নৌযান যে আপনি বানাচ্ছেন সেগুলো ঠিকমতো বানাচ্ছেন কিনা একটা ব্যাপার। সেকেন্ড হচ্ছে নৌযান যারা চালাচ্ছে তাদের ঠিকমতো প্রশিক্ষণ আছে কিনা সেই জিনিসটা দেখতে হবে। থার্ড হচ্ছে নৌযানটা যেই পথে চলতেছে সেই পথটা নিরাপদ কিনা সেটা। এবং ফোর্থ হচ্ছে এটার সাথে ম্যানেজমেন্টে যারা আছে তাদের যে তাদের যে দায়িত্ব সেটা তারা ঠিকমতো পালন করছে কিনা। আমি প্রথমে যেটা দিয়ে শুরু করতে যাচ্ছি যে আপনারা জানেন যে আমাদের যে কোনো দুর্ঘটনা ঘটলেই একটা তদন্ত কমিটি হয়। জি। এবং এই তদন্ত কমিটিগুলোর একটা টিওআর থাকে, এবং টিওআরগুলো মোটামুটি প্রথম যেটা থাকে সেটা হলো যে এই দুর্ঘটনা কেন ঘটলো এটার কারণ অনুসন্ধান করা। দ্বিতীয় হচ্ছে এর জন্য দায়ী যারা তাদেরকে শাস্তি দেয়া, তাদেরকে চিহ্নিত করা এবং পরে শাস্তির আওতায় আনা। থার্ড যেটা হলো যে এই দুর্ঘটনা যাতে পরবর্তীতে না ঘটে সেটার জন্য তারা সুপারিশ দিয়ে থাকে। আমরা যদি দেখি যে স্বাধীনতার পর থেকে এই পর্যন্ত কতগুলো তদন্ত কমিটি হয়েছে, সেটার সংখ্যা কমপক্ষে 500 হবে, 500-র বেশি হবে। এবং সবগুলো ক্ষেত্রে না হলেও অধিকাংশ ক্ষেত্রে কিন্তু তারা তদন্ত কমিটি একটা রিপোর্ট দিয়েছেন, এবং সেই রিপোর্টগুলোর সাথে কিন্তু সুপারিশও আছে। আমরা যদি ধরে নেই যে কথার কথা যদি ধরে নেই যে 300টা তদন্ত কমিটি রিপোর্ট দিয়েছেন, প্রতিটায় যদি আমরা যদি 5 থেকে 6টা কমপক্ষে 5টা করেও যদি ধরি তাহলে এখানে কতগুলো সুপারিশ হবে। এবং এখানে দেখবেন যে অনেক সুপারিশ ওভারল্যাপ করে গেছে। আমি যেটা মনে করি যে আমাদের এখন যেটা সময় এসেছে সেটা হলো যে আমাদের এই যে তদন্ত কমিটির যে সুপারিশগুলো বা তদন্ত কমিটির যে রিপোর্টগুলো এটার উপরে আসলে তদন্ত করা, অর্থাৎ যে সুপারিশগুলো তারা দিয়েছে সেই সুপারিশগুলো থেকে আপনি পয়েন্ট আউট করেন যে আমি 10টা টপ 10টা যে এই 10টা কারণ আসলে এই আমার দুর্ঘটনার জন্য বেশি দায়ী, সেগুলোকে আপনি চিহ্নিত করেন। নেক্সট যেটা করতে পারেন যে এই যে 10টাকে আপনি চিহ্নিত করলেন এগুলোর বাস্তবায়ন, এটার জন্য আপনি একটা টাইম ফ্রেম দিয়ে দিতে পারেন, 1 বছর, 2 বছর, 5 বছর। আমরা যদি এইভাবে আগাই তাহলে কিন্তু আমি মনে করি যে আমাদের যে দুর্ঘটনার যে প্রবণতা সেটা কিন্তু কমিয়ে আনা সম্ভব। আরেকটা জিনিস যেটা আমি মনে করি সেটা হলো যে আমরা দুর্ঘটনা হওয়ার পরে আমরা কাজ শুরু করি, অর্থাৎ এটা হচ্ছে রিঅ্যাক্টিভ, বাট আমার মতে এটা হওয়া উচিত প্রোঅ্যাক্টিভ। দুর্ঘটনার জন্য আপনার বসে থাকতে হবে না, আপনি সারা বছর এটা নিয়ে কাজ করবেন। আমরা যদি উন্নত দেশের দিকে তাকাই, প্রতিটা দেশেই দেখবেন যে তাদের আলাদা দুর্ঘটনা নিয়ে কাজ করার জন্য আলাদা সেল আছে, তারা সারা বছর এটা নিয়ে কাজ করে। এবং তাদের মূল কাজটা হচ্ছে যে আমাদের যে 3 নম্বর যে পয়েন্টটা আমাদের তদন্ত কমিটি, সেটা হচ্ছে ভবিষ্যতে যাতে না ঘটে সেটার জন্য যে সেটার যে ইঞ্জিনিয়ারিং কারণ সেটা বের করা এবং সেটার জন্য সুপারিশ দেওয়া। সো এরকম যদি আমরা আলাদা একটা সেল করতে পারি, তারা কিন্তু এই যে দুর্ঘটনার যে সুপারিশগুলো বা এগুলো নিয়ে তারা সারা বছর কাজ করতে পারে, এবং তারা সেই অনুযায়ী তারা রেকমেন্ডেশন দিয়ে আমরা দুর্ঘটনার যে আপনি বলে যে প্রবণতা বা দুর্ঘটনার যে সংখ্যা সেটা কিন্তু অনেকটা কমিয়ে আনা সম্ভব। স্বাধীনতার পরে তো এরকম অনেকগুলো তদন্ত হয়েছে, আপনি যেমনটি বলছিলেন, যদি 500 না 300 ধরি তাও তো প্রায় 1500 সুপারিশ এসছে। তো এই যে সুপারিশগুলো, সেই সুপারিশগুলো আসলে বাস্তবায়ন করা যায়নি কেন, কি মনে হয় আপনার কাছে? এবং এগুলো নিয়ে তো আপনারাও বিচ্ছিন্নভাবে জয়েন্টলি হয়তো না করলেও বিচ্ছিন্নভাবে আপনারা কাজ করছেন, এরপরেও কেন এগুলো সুরাহা হচ্ছে না? এগুলো সদিচ্ছার অভাব মনে করেন? এগুলোর আসলে বহুবিধ কারণ রয়েছে। আপনি যদি প্রথমে যেটা আসবে যে আপনার নৌপথে বৈধ নৌযানের সংখ্যা কত আপনি কিন্তু জানেন না। আমাদের যেমন আদমশুমারির ব্যাপার রয়েছে, আমাদের এরকম নৌশুমারি দরকার। আমরা বলে থাকি যে আমাদের এখন রেজিস্টার্ড যে নৌযানের সংখ্যা সেটা প্রায় 15 থেকে 16 হাজার, কিন্তু আমাদের বিধি মতে যেই নৌযানগুলোকে আপনি রেজিস্ট্রেশনের আওতায় আনতে পারেন আমরা কিন্তু সবগুলোকে আনতে পারি নাই, মাত্র 15 থেকে 16 হাজার। এর বাইরেও কিন্তু একটা বড় অংশ রয়ে গেছে। সো এগুলোকে কারা আনবে? সো এগুলোর জন্য যারা দায়িত্বে রয়েছেন তাদেরকে আসলে এগিয়ে আসতে হবে এগুলোকে বিধির আওতায় আনা। এরপরে যে কাজটা সেটা হলো যে এই যে 15 থেকে 16 হাজার এই নৌযানগুলোকে কিন্তু সার্ভে করতে হয়। আমরা যেমন বিআরটিএ থেকে গাড়ির ব্যাপারে প্রতি বছর ফিটনেস সনদ নিয়ে আসি, নৌযানের ক্ষেত্রেও কিন্তু প্রতি বছর একটা সনদ নিতে হয়। বাট নৌযানের ক্ষেত্রে যেটা হলো সেটা অনেকগুলো সার্ভে করতে হয়। আপনি প্রতি বছর একটা সার্ভে করলেন,
কিন্তু এই সার্ভেগুলো করা হয় নৌযানটা পানিতে ভাসমান অবস্থা থাকে, অর্থাৎ তলার যে কী অবস্থা এটা কিন্তু আপনি জানেন না। সেটার জন্য আবার 3-4 বছর পর পর নৌযানকে আপনার ডকে তুলে ওই তলার জিনিসটা চেক করতে হয়। এরপরে ধীরে ধীরে নৌযানের যখন বয়স বাড়তে থাকে তখন কিন্তু চেকিংটা আরও মানে ডিটেইলস করতে হয়, সেগুলোকে আমরা বলি বিশেষ সার্ভে। এখন এই যে কাজগুলো যারা করেন সেটা হচ্ছে যে ইঞ্জিনিয়ার অ্যান্ড শিপ সার্ভেয়ার, তাদের সংখ্যা কিন্তু খুবই কম। আমি যদি ধরি যে 8-10 জনের বেশি হবে না, এবং তাদের জন্য যে দায়িত্ব সেটা প্রায় 8 থেকে 10 হাজার নৌযান তারা প্রতি বছর সার্ভে করে থাকেন। তার মানে প্রতি জনের ভাগে আমি যদি ধরি, হ্যাঁ এটা ইম্পসিবল, কিন্তু এইভাবে হয়ে আসছে। আমরা এই সংখ্যা বাড়ানোর জন্য বারবার বলা হচ্ছে, কিন্তু আসলে ইফেক্টিভলি সেভাবে বাড়ানো যায় না।